শুক্রবারের ভূমিকম্পে শিশুসহ ১০ জন নিহত হয়েছে আর আহতের সংখ্যা ৬ শতাধিক। এর পরপরই কিন্তু ঢাকাসহ পুরো দেশের মানুষ একরকম আতঙ্কে রয়েছেন এবং এরই মধ্যে শনিবার আবারও ঢাকার খুব কাছে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজকে আমরা ভূমিকম্প নিয়ে আলোচনা করতে চাই। দর্শক, আপনাদেরকে প্রথম আলো নিউজ রুম থেকেই সরাসরি আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনির ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রথমে একটু আপনাকে জানতে চাই যে আজকে সকালে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আসলে আবহাওয়া অধিদপ্তর কী বলছে এই ভূমিকম্প সম্পর্কে? আজ সকালে মৃদু একটা ভূমিকম্প হয়েছিল এবং গাজীপুরের বর্ডারে, যেটা হচ্ছে কি 3.3 মাত্রার। আমরা হচ্ছে মৃদুই বলতে পারি এটাকে। খুব বেশি ক্ষয়ক্ষতির খবর আমরা কিন্তু কোথাও পাইনি এবং এটা হচ্ছে কি ভূমিকম্প অনুভব করেছেন বা ঝাঁকুনি, যেটা হচ্ছে গিয়ে গতকাল আমরা হচ্ছে গিয়ে আমরা দেখেছি সারা দেশের মানুষ তীব্র ঝাঁকুনি অনুভব করেছেন, তেমন কোনো কথা আমরা খবর আমরা পাইনি। এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা স্বস্তির বিষয়, কিন্তু এটা আশঙ্কাটা থাকছে। কারণ হচ্ছে গিয়ে আমরা যদি জানি যেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে প্লেট বাউন্ডারি, যে বার্মা প্লেট এবং হচ্ছে গিয়ে ইন্ডিয়ান প্লেটের মাঝখানের যে বাউন্ডারির মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে এই মেঘনা নদীর থেকে শুরু করে যে নরসিংদীর এই পাশটা থেকে শুরু করে এটা একদম হচ্ছে গিয়ে আন্দামান পর্যন্ত গেছে। এই বাউন্ডারির মধ্যেই কিন্তু গতকাল হচ্ছে কি ভূমিকম্পটা হয়েছিল, যেটা 5.7 মাত্রার। তো ফলে যে গতকাল যখন একটা ভূমিকম্প হয়েছিল, আজকে যখন হচ্ছে একটা ভূমিকম্প হয়েছে এবং ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে। এটা হচ্ছে গিয়ে অ্যালার্মিং, যেটা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন। আচ্ছা, গতকালকের এই ঘটনায় আমরা দেখলাম যে ঢাকা, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে যে ব্যাপক প্রাণহানির কথা বলছি, যে 10 জনের মারা গেছেন। তো আসলে এই প্রাণহানিগুলো আসলে ঘটনাগুলো কীভাবে ঘটেছে, আপনাদের তথ্য কী বলছে? আপনি যদি দেখেন যে ঢাকায় যেটা হয়েছে, পুরান ঢাকায় বংশালে, সেটা হচ্ছে গিয়ে একটা ভবনের রেলিং ভেঙে পড়েছিল। রেলিং ভেঙে পড়ে 3 জন মারা গিয়েছিলেন। আর সবচেয়ে বেশি মারা গিয়েছিলেন নরসিংদীতে হচ্ছে গিয়ে 5 জন মারা গিয়েছিলেন, নারায়ণগঞ্জে 1 জন মারা গিয়েছিলেন। তো নরসিংদীর ঘটনাটা ঘটে কিন্তু আপনি দেখছেন সেটা হচ্ছে গিয়ে একটা নির্মাণাধীন ভবনের উপর থেকে কিছু হচ্ছে গিয়ে যেটা নির্মাণ সামগ্রী সেটা পড়ে হচ্ছে গিয়ে 3 জন আহত, তার মধ্যে বাবা ছেলে মারা যান। তার মানে হচ্ছে গিয়ে এটা একটা অনিরাপদ পরিবেশে হচ্ছে গিয়ে ভবন নির্মাণ হচ্ছিল, সেটার একটা নজির তুলে ধরে। আর পুরান ঢাকার বংশালে যেটা ঘটেছিল, বংশালে হচ্ছে গিয়ে একটা পুরনো ভবন, সেটা বোঝাই যাচ্ছে, সেটার রেলিং হচ্ছে গিয়ে ভেঙে গিয়েছিল এবং সেখানে একটা মাংসের দোকান ছিল। মাংসের দোকানের সামনে সবাই ছিলেন। তো সেখানে হচ্ছে গিয়ে বুঝতে পারা যাচ্ছে যে সেখানে হচ্ছে গিয়ে যেটা হয়নি সেটা হচ্ছে ভবনটি আসলে পরীক্ষার মধ্যে দিয়ে যায়নি। যেটা হচ্ছে গিয়ে আমাদের এই ঘাটতিটা আছে যে আমাদের অনেক ভবনই হচ্ছে গিয়ে বিল্ডিং কোড মেনে নিয়ে হয়নি এবং সেটা হচ্ছে পরবর্তীতে পরীক্ষাগুলো করা হয়নি। এবং আচ্ছা, আপনাকে যে জানতে চাই যে এই যে ঢাকা কালকে ভূমিকম্পের পরে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আমরা খবর পেয়েছি যে ভবন হেলে পড়েছে, কিছু জায়গায় পুরান ঢাকা সব বেশ কিছু জায়গায় শুনেছি যে ভবনের মধ্যে ফাটলও দেখা দিয়েছে। তো আসলে এইগুলো ছাড়া কি আর কোনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা? আসলে 5.7 মাত্রার যে ভূমিকম্পটা যত আতঙ্ক ছড়িয়েছিল, আপনি যদি খেয়াল করলে দেখবেন হচ্ছে গিয়ে ক্ষয়ক্ষতি মানে ভবনের দিক থেকে ক্ষয়ক্ষতি কিন্তু খুব কম। কারণ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি চট্টগ্রামে একটা ভবন হেলে পড়ার খবর পেয়েছি আমরা, সেটা কিন্তু আগেও একবার ভূমিকম্প হেলে পড়েছিল। আর ঢাকায় হচ্ছে গিয়ে বেশ কিছু জায়গায় ভবনে ফাটল দেখা দিয়েছে। তো বড় ধরনের ক্ষয়ক্ষতি বলতে আপনি বলতে পারেন যে বড় ধরনের ক্ষয়ক্ষতি কিন্তু আমরা হচ্ছে কি ওই ঘর থেকে পাইনি, তবে আতঙ্ক ছিল, আতঙ্ক অনেক ছিল। আপনি বলছিলেন যে পুরান ঢাকার যে পুরোনো ভবন থেকে রেলিং ভেঙে পড়ে মানুষ মারা গিয়েছেন, সেখানে 3 জন মারা গেছে আমরা জানি। তো গতকালকে আবার একটি প্রোগ্রামে আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান তিনি বলছিলেন যে ঢাকা শহরের 90% ভবনে আসলে এই বিল্ডিং কোড মানা হয়নি বা তৈরি করার সময় সঠিকভাবে যে নিয়মকানুন সেগুলো মানা হয়নি। তো আসলে কালকের এই ভূমিকম্পের পর আসলে আমাদের কি বার্তা দিচ্ছে এবং সরকার কি নড়েচড়ে বসছে বলে মনে হয় কিনা? আচ্ছা দেখুন, আমাদের এই দেশে একটা ঘটনা ঘটলে তখন হচ্ছে কি আমরা কর্তৃপক্ষ একটু নাড়াচাড়া দিতে দেখি। তারপর রানা প্লাজা ধসের পর আমরা দেখেছিলাম, কিংবা হচ্ছে গিয়ে বড় ধরনের অগ্নিকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, কিন্তু তারপরে এগুলো হচ্ছে গিয়ে ম্রিয়মাণ হয়ে যায়। এখন এখানে কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ, আমি আগেই বলেছি। একটা হচ্ছে গিয়ে বিল্ডিং কোড না মানা। বিল্ডিং কোড হচ্ছে গিয়ে আমাদের বুয়েটের অধ্যাপক এম এ আনসারি উনি বলেছিলেন হচ্ছে কি যদি ভূমিকম্পটাতে 6 মাত্রার বেশি হতো তাহলে ঢাকা শহরের হচ্ছে গিয়ে অনেক ভবন আসলে ভেঙে পড়তো। হয়নি, কিন্তু যদি হয় এর হওয়ার কিন্তু ঝুঁকিটা কিন্তু আছে। কারণ হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে গিয়ে একটা ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এই চুটির মধ্যে যেটা একবার হচ্ছে গিয়ে প্লেটগুলোর মধ্যে হচ্ছে ঘর্ষণের ফলে এখানে একটা শক্তি সঞ্চয় হয়। একবার যখন শক্তি রিলিফ হয় এবং তারপরে হচ্ছে রিলিফ হওয়ার পরটা সে খুঁজে নেয়, তারপরে বলা হচ্ছে যে আরো বড় ধরনের ভূমিকম্প হতে পারে। ফলে ওই জায়গায় বলছেন যে আসলে মেইন শক এখনো আসেনি, মেইন শকের আগে আমরা ফোর শকের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিল্ডিং কোডগুলো হচ্ছে কি একটা হচ্ছে গিয়ে আপনি বিল্ডিং কোডগুলো ঠিকমতো মানা হয়নি, যে কারণে হচ্ছে অনেক ভবন উঠেছে। তার বাইরে হচ্ছে কি আরেকটা বিষয় হচ্ছে বিশেষজ্ঞরা দৃষ্টি আকর্ষণ করেছেন যে ঢাকা শহরে ভূমিকম্পকে বলা হয় সবচেয়ে বড় দুর্যোগ। কারণ ভূমিকম্প হলে হচ্ছে কি যারা উদ্ধারকর্মী হাসপাতালে আক্রান্ত হয়।
ফায়ার সার্ভিসের ভবন আক্রান্ত হচ্ছে। কিন্তু তখন হচ্ছে কি দেখা গেল হচ্ছে কি আপনার এখানে ঢাকা শহরে হচ্ছে কি খোলা জায়গার বড় অভাব, আপনি খোলা জায়গা নেই। ভূমিকম্প হলে হচ্ছে ভবন ভেঙে পড়তে পারে, তাহলে হচ্ছে কি আপনাকে খোলা জায়গায় দাঁড়াতে হবে, কিন্তু ঢাকা শহরে হচ্ছে কি পর্যাপ্ত খোলা জায়গা নেই, মাঠ নেই। এটা আবার প্রকট হয়ে এই মুহূর্তে এখন তাহলে করণীয়টা কি হতে পারে, বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন প্রথমেই আমাদের যেটা করা উচিত হচ্ছে ভবনগুলো যেগুলো নির্মিত হয়েছে সেই ভবনগুলোতে হচ্ছে কি ঠিকমতো নির্মিত হয়েছে কিনা, কোড মেনে হয়েছে কিনা সেটা আগে পরীক্ষা করে দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেগুলি হয়নি তাহলে সেগুলিকে নিয়ে কী করা যায়, এগুলিকে হচ্ছে কি নতুনভাবে সংস্কার করতে হবে, সেই বিষয়গুলো দেখতে হবে। জায়গা বাড়াতে হবে, খোলা জায়গা থাকতে হবে, এবং পাশাপাশি হচ্ছে কি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। ভূমিকম্প হলে কী করতে হবে এই বিষয়গুলো সচেতনতা মহড়া, এই বিষয়গুলি জরুরি হয়ে দাঁড়িয়েছে এখন। এবং আমরা কালকে দেখছিলাম যে এই দুর্ঘটনার মানে ভূমিকম্পের ঝাঁকুনি হওয়ার পরপরই অনেকে আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিয়েছেন, তারা আহত হয়েছেন, আবার অনেকে দৌড়ে সিঁড়ি দিয়ে নামার সময় আসলে তারা পদদলিত হয়েছেন। তো এই ধরনের ঘটনা কিন্তু আসলে হতাহতের সংখ্যাটা অনেকটা বাড়িয়েছে। এবং এখানে সবসময় এই ধরনের ঘটনাগুলো বাড়ায়, মানে আতঙ্ক হচ্ছে গিয়ে মানুষ আতঙ্কিত অবস্থায় মানুষ কী করবে সেটা হচ্ছে তখন দিকশূন্য অবস্থায় থাকে, অনেক কিছু করে লাভ দিয়ে যে বলছেন সে লাফিয়ে পড়ছে। তো এই ধরনের ঘটনাই হচ্ছে এই জন্যই দরকার হচ্ছে মহড়া, মানে ভূমিকম্প হলে হচ্ছে কি আসলে কী করণীয়, কী করতে হবে সেই মহড়াগুলো হচ্ছে গিয়ে করা হচ্ছে গিয়ে প্রয়োজন, যেটা বিশেষজ্ঞরা বলছেন। এই যে গতকাল এবং আজকের যে গতকালকের বেশ ব্যাপক ঝাঁকুনি এবং আজকের যে মৃদু ভূমিকম্প, এবং এরপর পরই আসলে এখন কি সরকারের জাতীয় বা স্থানীয় পর্যায়ে কোনো রকমের সতর্কতা জারি করার প্রয়োজন আছে কিনা, আপনি কি মনে করেন? আমার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যে হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে গিয়ে যেটা আসামি হয়েছিল ধরুন 1800 শতকে, তখন হচ্ছে গিয়ে যে 7 মাত্রার বেশি ভূমিকম্প, তারপরে আমাদের এখানে হচ্ছে গিয়ে বড় ধরনের শক্তিশালী ভূমিকম্প ঘটতে হয়নি, কিন্তু হচ্ছে গিয়ে তারা বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী ভূমিকম্প 150 বছরের মধ্যে ফিরে ফিরে আসে। ভূতত্ত্ববিদরা বলছেন যে হচ্ছে কি সেজন্য হচ্ছে গিয়ে এখন যেহেতু হচ্ছে কি আমাদের সেই বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের প্রস্তুতিটা হচ্ছে কি অনেক বেশি হতে হবে। কারণ হচ্ছে কি এখন সরকারি উদ্যোগে বেসরকারি উদ্যোগে সব জায়গা থেকে বেশি উদ্যোগটা নিতে হবে, যেন ভূমিকম্প হলে সেটা মোকাবেলা করার জন্য, যে ভূমিকম্প তো আপনি ঠেকাতে পারবেন না, কিন্তু আপনি হচ্ছে কি সেই ক্ষয়ক্ষতি কীভাবে কাটিয়ে তুলতে পারবেন সেই জন্য হচ্ছে কি এখন থেকে হচ্ছে কি ওই পদক্ষেপগুলো নিতে হবে যেগুলি বিশেষজ্ঞরা বলছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা তখন কথা বলছিলাম প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মোহাম্মদ মনিরুল ইসলামের সঙ্গে। দর্শক, আমরা আগামীকাল আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।